শিক্ষার্থীরা আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপনা আমি ফারহানা পারভীন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। বিষয়টি হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, অধ্যায় 6, পাঠ হচ্ছে বাংলাদেশের মানব উন্নয়ন, তারিখ 15/7/2020। শিক্ষার্থীরা কিছু ছবি লক্ষ্য করো। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একজন কৃষক নাঙ্গল দিয়ে হাল চাষ করছে। আবার দেখো কিছু শিক্ষার্থী জমিতে কাজ করছে। এখানে দেখো ট্রাক দিয়ে জমি চাষ করা হচ্ছে। এই যে প্রক্রিয়াটি শিক্ষার্থীরা দেখো যে আগে মানুষ যখন শিক্ষিত ছিল না বা চাষাবাসের আধুনিক পদ্ধতিগুলো আবিষ্কৃত হয়নি, তখন গরু দিয়ে জমি চাষ করতো বা জমিতে সাধারণ দেশীয় পদ্ধতিগুলো ব্যবহার করে জমি চাষ করতো। কিন্তু বর্তমান যুগে আধুনিক অনেক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে, কৃষি যন্ত্রপাতি উন্নয়ন ঘটেছে, যার কারণে কৃষিতে কিন্তু আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এখানে দেখো জমি চাষ করতে হলে সেখানে অদক্ষ শ্রমিক হয়, কিন্তু যখন তারা যান্ত্রিক উপায়ে জমি চাষ করে তখন কিন্তু তাদেরকে দক্ষ হতে হয়। দেখো আগের দিনে যোগাযোগ মাধ্যম, এখানে রেডিও থেকে কিছু শোনা যেত বা চিঠির মাধ্যমে যোগাযোগ করা হতো, কিন্তু আধুনিক যোগাযোগের ক্ষেত্রে সেখানে মোবাইলে যোগাযোগ করা যায়, অথবা টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, কম্পিউটার ব্যবহার করে, অথবা আধুনিক অন্যান্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেও সহসায় যোগাযোগ করা যায়। দেখো শ্রমিকরা কিভাবে কাজ করতো, যে এই যে ইট এভাবে নিয়ে কাজ করতো, কিন্তু এখনো কিন্তু নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রেও কিন্তু আধুনিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। ভার উত্তোলনের ক্ষেত্রেও তারা অনেক যন্ত্রপাতি আবিষ্কার করে। আবার দেখো গবেষণার ক্ষেত্রে নতুন নতুন যন্ত্রপাতি ব্যবহার করছে। এই যে আমরা ছবিগুলো দেখাচ্ছি শিক্ষার্থীরা, তোমরা কি কিছু বুঝতে পেরেছো? আসলে এই ছবিগুলো হচ্ছে দেখো সনাতন পদ্ধতির পাশাপাশি কিন্তু আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ অদক্ষ থেকে মানুষ বিভিন্ন কাজকর্ম করার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু দক্ষ হয় কাজ কাজ করতে শিখছে এবং নতুন নতুন প্রযুক্তিগুলো তারা গ্রহণ করছে। তাহলে আজকে আমরা কোন পাঠটা পড়াবো, তাহলে তোমরা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পেরেছো। বাংলাদেশের মানব উন্নয়ন আজকে আমরা পড়াবো। তো শিক্ষার্থীরা এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে: মানব সম্পদ কাকে বলে বলতে পারবে, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন ব্যবস্থা দারিদ্র্যের দুষ্ট চক্র অনুসারে, অর্থাৎ বাংলাদেশের যে মানব উন্নয়ন অবস্থা সেটা দারিদ্র্যের দুষ্ট চক্র অনুসারে তার অবস্থা কেমন সেটা ব্যাখ্যা করতে পারবে, অন্যান্য দেশের সাথে মানব সম্পদ উন্নয়নের তুলনা করে লিখতে পারবে। প্রথমে আমরা শিক্ষার্থীরা একটু জেনে নেই মানব উন্নয়ন কি। দেখো একটি ছবি দেওয়া আছে। মানুষ তার মেধা শ্রম বা কায়িক শ্রম দিয়ে যদি রাষ্ট্র বা পৃথিবীতে কোনো অবদান রাখে, তাহলে সেই মানুষকে বলা হয় মানব সম্পদ। অর্থাৎ এই পৃথিবীতে যারা আছে, যত মানুষ আছে, সবাই কিন্তু মানব সম্পদ নয়। কিছু অদক্ষ আছে, কিছু অদক্ষ মানুষ আছে, কিন্তু যারা তাদের মেধা শ্রম বা কায়িক শ্রম দিয়ে যেভাবে হোক রাষ্ট্র বা পৃথিবীতে কোনো অবদান রাখতে পারে, তারাই হচ্ছে মানব সম্পদ। আমি আরো একটু সহজভাবে যদি তোমাদেরকে বলি, দেশের কৃষি, শিল্প বা সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম বা মেধা দিয়ে কাজ করেন, তারা নিজেদেরকে শ্রমশক্তিতে রূপান্তরিত করেন। শ্রমশক্তি সম্পন্ন মানুষকে বলা হয় মানব সম্পদ, অর্থাৎ যারা কাজ করে তাদেরকেই বলা হয় মানব সম্পদ। বুঝা গেছে শিক্ষার্থী? অর্থাৎ যারা শ্রমশক্তি সম্পূর্ণ মানুষকে দেশের মানব সম্পদ বলা হয়। শ্রমশক্তি সে শারীরিকভাবে পরিশ্রম করতে পারে অথবা কায়িক পরিশ্রম করতে পারে, যেভাবে হোক না কেন দেশের উন্নয়নে যদি সে অবদান রাখে তাহলে সে হবে মানব সম্পদ। শিক্ষার্থীরা আরো একটি ছবি লক্ষ্য করো। শ্রমিকের কাজকে আরো বেশি উন্নত করতে গেলে কি করতে হবে? দেখো এখানে শ্রমিকদেরকে বা শিক্ষার্থীদেরকেও কিন্তু শেখানোর মাধ্যমে তাদের দক্ষ করে তোলা যায়, শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা যায়, এবং কাজ উপযোগী, অর্থাৎ যে কোনো মানুষ যদি কাজ না করতে আগে না কাজ না করে, তাহলে সে কিন্তু কাজ শিখে পরে কাজ করতে পারে। তাহলে প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু শ্রমিকদেরকে দক্ষ এবং উন্নত করে দেওয়া যায়। তাহলে শ্রমিকদেরকে কি করতে হবে? যদি তাদেরকে আরো বেশি দক্ষ এবং উন্নত করা যায়, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আমাদের জনসম্পদ মানব সম্পদে পরিণত হতে পারে। তোমরা শিক্ষার্থীরা তোমরা জানো যে বাংলাদেশ একটি বিশাল জনগোষ্ঠীর দেশ। এই জনগোষ্ঠীর মধ্যে সবাই কিন্তু মানব সম্পদ নয়, অর্থাৎ জনসমষ্টি ঠিক আছে কিন্তু সবাই কাজ করে না, দেশের উন্নয়নে সবাই ভূমিকা রাখতে পারে না। দেখা গেল
কোনো ফ্যামিলিতে শুধুমাত্র একজন লোক কাজ করে কিন্তু সবাই তার উপর নির্ভরশীল। আবার কিছু কিছু লোক আছে তারা ইচ্ছা করে কাজ করতে চায় না, কেউ আবার বয়স বৃদ্ধি তার জন্য কাজ করতে পারে না, আবার শিশু এবং কিশোর আছে যাদের কাজ করার মতো বয়স হয়নি। এরকম বিভিন্ন শ্রেণীর লোক কিন্তু জনসমষ্টির মধ্যে অন্তর্ভুক্ত। তো এই বিশাল জনসমষ্টির মধ্যে যারা কাজ করে, অর্থ উপার্জন করে, জীবিকা নির্বাহ করে এবং দেশের উন্নয়নে যারা ভূমিকা রাখে তারাই কিন্তু মানব সম্পদ। তো শিক্ষার্থীরা চলো আমরা মানব সম্পদ উন্নয়ন কি বিষয়টা একটু ভালো করে বুঝি। প্রতিটি অদক্ষ মানুষকে সমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। অর্থাৎ যে সমস্ত মানুষ কাজ করতে পারে না, কাজ করার উপযুক্ত, তারা কাজ কারণত বয়স হয়েছে কিন্তু তাদের গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, তাদেরকে মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। অর্থাৎ যে সমস্ত মানুষ কাজ করতে পারবে তাদের দ্বারা যদি সঠিকভাবে কাজ করানো যায় তাহলে ওই মানুষগুলাই হবে মানব সম্পদ। এবং এই যে তারা কাজ করছে, কিছু শিখে কাজ করছে বা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত করে তাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে কাজ করানো হচ্ছে, ওই প্রক্রিয়াটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। সেক্ষেত্রে বুঝতে পেরেছো তো? আমি আরো একটু ডিটেলস বলি। চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। চাহিদা অনুযায়ী এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এবং উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলাই মানব সম্পদ উন্নয়ন। কাদেরকে দক্ষ হিসেবে মানব সম্পদ হিসেবে গড়ে তোলা? অর্থাৎ দেশের যে বেকার জনসমষ্টি আছে তারা শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, ওই সমস্ত জনসমষ্টিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এবং উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, খাদ্যের সংস্থানের মাধ্যমে কিন্তু মানব সম্পদ উন্নয়ন ঘটানো সম্ভব। এছাড়াও আমরা আরো বলতে পারি মানব সম্পদ উন্নয়ন হলো মানুষের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকরণ। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে পুরো মানুষ মনে করো পড়ালেখা করে, সে বাসায় বসে আছে কিন্তু সে কাজ করছে না, এখন তাকে যদি প্রশিক্ষণ দিয়ে একটু দক্ষ করে কোনো কাজে লাগানো যায় তাহলে তার উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আর এই উৎপাদন কর্মে যখন মানুষ নিয়োজিত করবে তখন সেই হবে মানব সম্পদ। এবং এই উৎপাদন কর্মে নিয়োজিত হওয়ার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটাই হবে মানব সম্পদ উন্নয়ন। অর্থাৎ কোনো না কোনো উপায়ে একজন মানুষকে কাজে নিয়োজিত করতে হবে এবং তাকে প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ এবং যোগ্য করে তোলা যাবে। শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছো মানব সম্পদ উন্নয়নকে? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটু ব্যতিক্রমে একটু বিষয়টা জানি যে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্য, অর্থাৎ একটা দেশের জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করতে হলে যে এই মানব সম্পদ পরিণত করার লক্ষ্যটা কি, এই লক্ষ্যটা আমরা একটু জানি। মানব সম্পদ উন্নয়ন হচ্ছে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের জনগোষ্ঠী একটি বিশাল জনসম্পদে পরিণত হতে পারে। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে একটি মানব গোষ্ঠীর সুপ্ত প্রতিভা, প্রচ্ছন্ন শক্তি, লুকায়িত সামর্থ্য, যোগ্যতার প্রসার ঘটে। অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের জন্য কিছু কাজ করতে হয়, তো তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়, মানুষকে শিক্ষিত করে তুলতে হয়, তাদেরকে খাদ্যের চাহিদা মেটাইতে হয়, বাসস্থানের সুবিধা দিতে হয়, চিকিৎসার সুবিধা দিতে হয়, ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে মানব সম্পদে পরিণত করা যায়। আর যখন কোনো মানুষ মানব সম্পদে পরিণত হবে তখন তার সুপ্ত প্রতিভা, প্রচ্ছন্ন শক্তি এবং লুকায়িত সামর্থ্য ও যোগ্যতার প্রসার ঘটবে। অর্থাৎ তার মধ্যে কোনো প্রতিভা থাকলে সেটা প্রসারিত হবে। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। মানুষকে যেখানে সম্পদ হিসেবে ধরা হয় সেখানে তার অর্থনৈতিক উন্নয়নে মানব সম্পদের উন্নয়ন ঘটে, অন্যথায় তা ব্যর্থ হবে। একটা বিষয় তোমরা লক্ষ্য করো, উন্নত দেশগুলোতে মানুষ যেমন শিক্ষিত তেমনি তার মানুষ হচ্ছে কর্মঠ, পাশাপাশি তাদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে আরো বেশি দক্ষ করে তোলা হচ্ছে। এতে দেখা গেছে যে মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ ঘটছে, মানুষ নিজের জীবিকা নির্বাহনের পথ নিজেই খুঁজে বের করছে। এর ফলে ওই সমস্ত দেশগুলো মানুষ আরো বেশি কাজ করছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ তাদের বেকারত্ব ঘুচে যাচ্ছে এবং তারা নিজেরাই নিজের জন্য কিছু না কিছু করছে। এই যে একটা প্রক্রিয়া, অর্থাৎ মানুষ নিজের জন্য নিজে করবে, এই নিজেই কাজের ব্যবস্থা করবে, চাকরির জন্য বসে থাকবে না, দেশের উন্নয়নের জন্য সে চিন্তা করবে। এই বিষয়গুলো তখনই সম্ভব যখন সে একজন মানুষ মানব সম্পদে পরিণত হয়। আর মানব সম্পদে পরিণত হলে তার শিক্ষা বিষয় লাগবে, পাশাপাশি তার প্রশিক্ষণ লাগবে, সেই সাথে তার মৌলিক চাহিদাগুলো পূরণের ব্যবস্থা করতে হবে। তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা মানব সম্পদ উন্নয়নটাকে একটু ভালো করে বুঝেছো। এবার আসো শিক্ষার্থীরা বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন, আমরা মানব সম্পদ উন্নয়নের উপর একটা চার্ট দিয়েছি, দেখো চার্টটা লক্ষ্য করো। মানব সম্পদ উন্নয়নের জন্য দেখো
কর্মী লাগবে, তাদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে, তাদেরকে প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। তারা আর যাদেরকে এই দক্ষ কর্মী, যাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদের কাজের অনুসন্ধান করে দিতে হবে। পাশাপাশি তাদেরকে কাজে নিয়োজিত করতে হবে। তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা, আর্থিক, অনার্থিক এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সুযোগ দিতে হবে। পাশাপাশি তারা যেন সঠিকভাবে সঠিক নেতৃত্বের মাধ্যমে কাজ করতে পারে সেই ব্যবস্থা তাদেরকে করতে হবে। আর সেটা করলে বাংলাদেশে এই যে মানব সম্পদ উন্নয়নের একটা বিশাল সম্ভাবনা সৃষ্টি হবে। সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো না? তো সেক্ষেত্রে আবার আসো আমরা বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের বিষয়টা একটু আলোচনা করব। শিক্ষার্থীরা 2000 লক্ষ্য করো, এখানে তিনটা ছবি দেওয়া আছে। একটা হচ্ছে রেলে উপরে মানুষ আসতেছে, কি পরিমাণ মানুষ, আর একটা হচ্ছে একজন কৃষকের, আর একটা হচ্ছে নিচে কুটির শিল্পের। এই যে বিষয়গুলো দেখো, কৃষি, শিল্প এবং অন্যান্য খাতে বিষয়টা মানব সম্পদ উন্নয়নের জন্য। তোমরা আগে একটু বিষয়টা আমরা জানি যে 2016 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 15,99,00,000। 2011 সালে মানবশুমারি অনুসারে 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,97,72,364 জন। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে এই 5 বছরের ব্যবধানে 14 কোটি থেকে বাংলাদেশের লোক সংখ্যা আরো 1 কোটি বেড়ে গেছে, অর্থাৎ 15,99,00,000 হয়েছে। 2010 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 14 কোটি, আর এই জনসংখ্যার মধ্যে 15 বছরের উপরে ছিল মাত্র 5,35,00,000 মানুষের কর্মসংস্থান ছিল। অর্থাৎ এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে দেখো 2010 সালে 14 কোটি মানুষের মধ্যে 15 বছরের উপরে যারা ছিল তারা 5 কোটি এবং 35 লক্ষ মানুষের কর্মসংস্থান ছিল। অর্থাৎ তারা কোথাও সরকারি বা কোথাও বেসরকারি চাকরি করতো, তারা নিজেরা নিজের কাজ করে কর্মসংস্থান করতো, অথবা কেউ বিদেশে নিয়োজিত ছিল। এরকম বিভিন্ন ধরনের শ্রমিক মিলে ছিল 5,35,00,000, যা উপযুক্ত শ্রমশক্তির 48.4 ভাগ। এবং এই উপযুক্ত শ্রমশক্তির 48.4 ভাগ হচ্ছে কৃষিতে কাজ করে, 24.3 ভাগ শিল্পতে কাজ করে, আর 14.2 ভাগ বিভিন্ন সেবা খাতে নিয়োজিত রয়েছে। তাহলে মোট জনসংখ্যার 4,02,00,000 পুরুষ, 1,35,00,000 নারী কাজে নিয়োজিত আছে। তাহলে এই যে এই তথ্যটা খুব ভালো করে লক্ষ্য করে শিক্ষার্থীরা, যে মোট জনসংখ্যার 4,02,00,000 হচ্ছে পুরুষ, আর 1,35,00,000 নারী কাজে নিয়োজিত। তাহলে যত মানুষ আছে তার মধ্যে 4 কোটি পুরুষ এবং 1,35,00,000 নারী শুধু কাজে নিয়োজিত রয়েছে। বাকি 9,24,00,000 মানুষ সার্বক্ষণিক কাজের সাথে যুক্ত নয়, তারা কাজ করছে না। তবে তাদের মধ্যে 15 বছরের নিচে শিশু, কিশোর, বৃদ্ধ মানুষ রয়েছে। অর্থাৎ টোটাল জনসংখ্যার মধ্যে যে পরিসংখ্যান এখানে দেওয়া আছে তার মধ্যে প্রায় 5 কোটি লোক কাজ করছে, কিন্তু 5 কোটি ছাড়াও এছাড়া অন্যান্য যে সমস্ত লোক বেকার রয়েছে বা তারা কাজ করে না, তার মধ্যে শিশু, কিশোর এবং বৃদ্ধ মানুষ রয়েছে। সেক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে এই শ্রমশক্তির মধ্যে মানে টোটাল জনসংখ্যার যারা শ্রমশক্তি তারা কিন্তু কাজ করার জন্য উপযুক্ত এবং তারা কাজ করছে। এছাড়া যারা কাজ করে না তাদের মধ্যে একটা বিশাল জনগোষ্ঠী আছে, তারা কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কাজ করে না। এছাড়াও কিছু শিশু, কিশোর এবং বৃদ্ধ রয়েছে, তারা কাজ করতে পারছে না। এছাড়া আমাদের দেশে বিভিন্ন অবস্থার কারণে এখন কিন্তু আস্তে আস্তে শিক্ষার হার বাড়ছে। একসময় কিন্তু শিক্ষার হার অনেক কম ছিল। এখন মানুষ শিক্ষার হার বাড়ার কারণে মানুষের কিন্তু যে সমস্ত মানুষ শিক্ষিত তাদেরকে কিন্তু সহজেই প্রশিক্ষিত করা যায় এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করার ব্যবস্থা করা যায়। লক্ষ্য করো, আমাদের দেশে শিক্ষার হার দ্রুত গতিতে বাড়ছে এবং বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে 72.3%। অর্থাৎ শিক্ষিত এবং যারা স্বাক্ষর করতে পারে তার টোটাল সাক্ষরতার হার হচ্ছে 72.3%। আর 2009 সালে সাক্ষরতার হার ছিল 54.8%। তাহলে 2009 সালের তুলনায় বর্তমানে 2020 সালে বাংলাদেশের সাক্ষরতার হার অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশে স্বাস্থ্য, চিকিৎসা এবং বাসস্থানের ব্যাপক সমস্যা রয়েছে। ফলে একটু লক্ষ্য করে শিক্ষার্থী, আমাদের দেশে কিন্তু বিশাল জনগোষ্ঠীর দেশ, আর এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে সকল মানুষ কিন্তু শিক্ষিত নয়, আবার সকল মানুষ কর্মদক্ষ নয়, আবার সবাই কিন্তু কাজ করছে না। এছাড়াও আমাদের দেশের আরো কিছু সমস্যা রয়েছে, যে সমস্ত সমস্যার কারণেও কিন্তু সকল মানুষ কাজ করতে পারছে না। দেখো, আমাদের দেশে স্বাস্থ্য, চিকিৎসা এবং বাসস্থানের ব্যাপক সমস্যা রয়েছে। শিক্ষার্থীরা, আমরা এই করোনার পরিস্থিতির কারণেও আমরা কিন্তু কিছু বিষয় লক্ষ্য করি যে আমাদের দেশে আসলে অনেক সমস্যাই রয়ে গেছে। তবে এই সমস্যাগুলো সরকার চেষ্টা করছে আস্তে আস্তে এগুলো কাটিয়ে ওঠার জন্য। আচ্ছা, এই সমস্ত সমস্যার কারণেও কিন্তু
আমাদের বিপুল জনগণের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। একটা জিনিস লক্ষ্য করে, একটা পরিবারে কিন্তু দেখা যায় বয়স্ক লোক আছে, আবার শিক্ষিত ছেলে মেয়ে আছে, কিন্তু সবাই কাজ করছে না, বা কাজ করার মতো তাদের ওরকম দক্ষতা নাই, বা বিভিন্ন সমস্যার কারণেও তারা কাজ করতে পারছে না। আবার অনেক সময় দেখা যায় দারিদ্র্যের কারণেও কিন্তু বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের শিক্ষা এবং খাদ্যের যোগান দিতে পারছে না। যে অনেক লোক আছে দরিদ্র, যারা তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে পারছে না, আবার তাদের সন্তানদেরকে খাদ্যের যোগানও দিতে পারছে না। তো যারা খাদ্যই খেতে পারে না, তাহলে তারা কিভাবে কাজ করবে? তো এই সমস্ত বিষয়গুলোও কিন্তু মাথায় রাখতে হবে। ফলে তারা, দেখো, যারা খাদ্য এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তারা কিন্তু দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারছে না। তাহলে যে ব্যাপক জনগোষ্ঠী কাজ করছে না, তার মধ্যে কিন্তু দারিদ্র্যও কিন্তু একটা বিষয়, কারণ দারিদ্র্যের কারণে তারা শিক্ষিত হতে পারছে না এবং তারা খাদ্য গ্রহণ করতে পারছে না, যার কারণে তারা দক্ষ মানব শক্তিতে পরিণত হতে পারছে না। আমাদের দেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত না হওয়ার একটা বিশাল কারণ হচ্ছে এই দারিদ্র। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তো? আসলে আমরা এই যে পরিসংখ্যান অনুসারে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি, যে আমরা যেটা বলেছিলাম যে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের যে অবস্থা, যে আমাদের 16 কোটি মানুষ থাকলেও তার মধ্যে প্রায় 5 কোটি মানুষ বা 5.5 কোটি অথবা 6 কোটি মানুষ হয়তো কাজ করছে, কিন্তু আর একটা বিশাল জনসৃষ্টি, যার মধ্যে এই শিশু এবং বৃদ্ধ সহ অনেক মানুষই কিন্তু কাজ করতে পারছে না। আর কাজ না করার পিছনে শিক্ষার বিষয়টা, যে মানুষ, দেশের সব মানুষ শিক্ষিত না, সাক্ষরতার হার আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সাথে পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তুলতে হবে, কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মানুষ যদি দরিদ্র থেকে মুক্তি পেত, তাহলে মানুষ আরো বেশি শিক্ষিত হতো এবং মানুষের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি পেত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রতিটা মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারলে কিন্তু মানুষের অনেক খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদাগুলো মিটাইলে কিন্তু মানুষের শিক্ষার হার বৃদ্ধি পাবে, পাশাপাশি মানুষের কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে। তাহলে মানব উন্নয়ন অবস্থা একটা বিশাল বিষয় হচ্ছে যে আমাদেরকে অবশ্যই মানুষের মৌলিক চাহিদাগুলো মিটাইতে হবে, তাহলে কিন্তু মানুষের অন্যান্য সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে। এবং পাশাপাশি এই বিশাল জনগোষ্ঠীর এই সকল মানুষকে, তাদের সন্তানদেরকে লেখাপড়াকে শিখিয়ে ও শিক্ষিত করার জন্য আহ্বান করা যাবে, পাশাপাশি তাদের কাজে লাগানোর ব্যবস্থা করা যাবে। শিক্ষার্থীরা, আর পরের বিষয়টি হলো দারিদ্র্যের দুষ্টচক্র। শিক্ষার্থীরা, আমাদের দেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত না হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র। কারণ দারিদ্রতা হচ্ছে এমন একটা বিষয়, আর এই বিষয়ের কারণে মানুষ খেতে পাচ্ছে না, আর খেতে না পাওয়ার কারণে মানুষ কিন্তু তাদের ছেলে সন্তানকে স্কুলে পাঠাতে পারছে না। তো শিক্ষিত হচ্ছে না, যার কারণে তাদেরকে প্রশিক্ষণ দিয়েও তাদেরকে ভালো শ্রমিকে, দক্ষ শ্রমিকে পরিণত করা যাচ্ছে না। তো শিক্ষার্থীরা, এই চক্রটি আমি একটি ছকের মাধ্যমে দেখিয়েছি। চক্রটি লক্ষ্য করা, যে দারিদ্র্যের দুষ্টচক্র, যে তারা হচ্ছে, তাদের অবস্থাটা হচ্ছে দরিদ্র অবস্থা। তারা স্বল্প ক্রয় করে, অর্থাৎ তাদের যেহেতু সামর্থ্য নাই, তারা অল্প পরিমাণ ক্রয় করে, অস্বল্প পরিমাণ ভোগ করে, তাদের জীবনযাত্রার মান নিম্ন, তাদের সঞ্চয়ের অভাব রয়েছে, তাদের বিনিয়োগও স্বল্প, এবং তাদের উৎপাদনশীল কাজকর্ম কিন্তু স্বল্প। তো শিক্ষার্থীরা, দরিদ্র লোকের পর্যাপ্ত খাদ্য থাকে না বলে তারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়। এটা কি তোমরা বিশ্বাস করো? আসলে এটা বিশ্বাসযোগ্য বিষয়, কারণ মানুষ যখন পর্যাপ্ত খেতে না পারে, তখন কিন্তু তাদের শক্তি কম হয়, আস্তে আস্তে মানুষ তারা দুর্বল হয়ে পড়ে। এছাড়া এই সমস্ত মানুষ কিন্তু কাজ করতে পারে না, তাদের আয়ও কম হয় এবং তারা স্বল্প পরিমাণ ভোগ করে, যার কারণে তাদের জীবনযাত্রার মানও কম হয়, তাদের মূলধন কম থাকে, তারা দরিদ্রই থেকে যায়। এই দরিদ্রের এই চক্রাকার আবর্তনের কারণেও কিন্তু মানব সম্পদ উন্নয়ন বাধা হচ্ছে। আর এটা আমাদের বাংলাদেশে একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু মানুষ আস্তে আস্তে দরিদ্রের শিকার হচ্ছে, যেমন বিভিন্ন বন্যা, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত কারণেও কিন্তু মানুষ দরিদ্র হচ্ছে। আর এই দারিদ্র্যের দুষ্টচক্রের কারণে কিন্তু মানুষের কর্মক্ষমতা বৃদ্ধির সুযোগ থাকছে না, এবং মানুষ মানব সম্পদে পরিণত হচ্ছে। অনেক মানুষ, এই অনেক দক্ষ মানুষও আছে, এই সমস্ত সমস্যার কারণে তারা কাজ হারিয়ে ফেলে, তারা আবার দরিদ্র অবস্থায় ফিরে আসে। তো এই দারিদ্র্যের এই দুষ্টচক্র কিন্তু মানব সম্পদ উন্নয়ন বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে। তাই বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের জন্য আমাদের প্রতিটি মানুষকে তাদের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এছাড়া তাদেরকে আরো বেশি কাজে নিয়োজিত করতে হলে কারিগরি শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা, বাংলাদেশের যে মানব উন্নয়ন অবস্থা, অর্থাৎ আমাদের দেশের যে বিশাল জনগোষ্ঠী, এই বিশাল জনগোষ্ঠীর একটা ব্যাপক জনগোষ্ঠী আছে যারা এখনো বেকারই রয়ে গেছে। তার মধ্যে এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে যারা কাজ করছে, তাদেরও পর্যাপ্ত পরিমাণে খাদ্য,
শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যারা কাজ করে না কিন্তু কাজ করার সামর্থ্য আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তাদের কাজে নিয়োজিত করার জন্য ব্যবস্থা করতে হবে। এই কারণে কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হবে, পাশাপাশি শিল্প খাতে ব্যাপক পরিমাণ বিনিয়োগ করতে হবে যাতে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে যাতে মানুষ কাজ শিখে এবং কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তো বাংলাদেশের মানব উন্নয়ন অবস্থা, অর্থাৎ বাংলাদেশের যারা মানুষ তাদেরকে মানব সম্পদে পরিণত করতে হলে তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, তাদের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে এবং দারিদ্র অবস্থা থেকে মানুষ যদি মুক্তি পায় সেই লক্ষ্যে আরো বেশি কাজ করতে হবে। তাহলেই দেশের মানুষ বিশাল জনগোষ্ঠীকে অর্থাৎ বেকার জনগোষ্ঠী যারা কাজ করতে চায় না তাদেরকে দক্ষ করে কাজে নিয়োজিত করা যাবে। শিক্ষার্থীদের চলো আমরা পরে পাঠগুলো পড়ি। আচ্ছা, এবার একটি প্রশ্ন দেখো, দারিদ্র্যের দুষ্ট চক্রটি কিভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা এই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, এই প্রশ্নটা তোমরা লিখে পরে আমাদেরকে দেখাবে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ ও অন্যান্য দেশের তুলনা। শিক্ষার্থীরা, বাংলাদেশের যে মানব উন্নয়ন সূচক এর সাথে বাংলাদেশ এবং অন্যান্য দেশের তুলনা। একটি দেশের মানব উন্নয়ন সূচক কিছু বিষয়ের উপর নির্ধারিত হয়। মাথাপিছু আয়, ছেলেমেয়ে নির্বিশেষে স্কুলে ভর্তির হার, 15 বছরের অধিক বয়সের শিক্ষার হার, সঞ্চয়ের হার, চিকিৎসা খরচ, বসতির হার, ভোগ্যপণ্য ব্যবহারের খরচ, বেকারের হার, শিক্ষা খরচ, মাথাপিছু জাতীয় আয় এবং প্রতিদিন $1.25 নিচে জীবিকা নির্বাহকারী মানুষের সংখ্যা, জন্ম ও শিশু মৃত্যুর হার, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে মানব উন্নয়ন সূচক। তো মানব উন্নয়ন সূচকের মধ্যে এই সমস্ত বিষয়গুলোর অবস্থা যে সমস্ত দেশে ভালো ওই সমস্ত দেশগুলো হচ্ছে উন্নত, আর যে সমস্ত দেশগুলো অবস্থা ভালো নয় তারা উন্নত নয়। তো এখানে তোমাদের বইয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মানব উন্নয়ন সূচকের কিছু তুলনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, অর্থাৎ কোন দেশের মানুষ কতটুকু উন্নত বা তারা কতটুকু দক্ষ বা তাদের জীবনযাত্রার মান কেমন, এই মানব উন্নয়ন সূচকের দ্বারা কিন্তু এই অবস্থাগুলো জানা যায়। তো মানব উন্নয়ন সূচকে আমি কতগুলো বিষয় লক্ষ্য করেছি যে তোমাদের বই দেওয়া আছে যে মাথাপিছু আয়, যে সমস্ত দেশের মাথাপিছু আয় বেশি তাদের ওই সমস্ত দেশ উন্নত, এটা শিক্ষার্থীদের সহজ কথা। এছাড়া যে সমস্ত দেশের মানুষ বেশি শিক্ষিত তারাও বেশি উন্নত। এই যে সূচকগুলো আছে, এই যে পয়েন্টস গুলো আছে যে মাথাপিছু আয়, ছেলেমেয়ে নির্বিশেষে স্কুলে ভর্তির হার, 15 বছরের অধিক বয়সের শিশুর শিক্ষার হার, সঞ্চয়ের হার, চিকিৎসা খরচ, বসতির হার, ভোগ্যপণ্য ব্যবহারের খরচ, বেকারের হার, শিক্ষা খরচ, মাথাপিছু জাতীয় আয়, প্রতিদিন $1.25 নিচে জীবিকা নির্বাহকারী মানুষের সংখ্যা, জন্ম ও শিশু মৃত্যুর হার, এগুলো কিন্তু মানব উন্নয়ন সূচক। এগুলোর আলোকে একটা দেশের অবস্থা বোঝা যায় বা একটা দেশের সাথে আরেকটা দেশের তুলনা করা যায়। তো শিক্ষার্থীরা, যে সমস্ত দেশের মানুষ বেশি শিক্ষিত, যারা অনেক বেশি কর্মঠ, যারা বেশি কাজ করে, তাদের মাথাপিছু আয় বেশি হবে, তাদের জীবনযাত্রার মানও বেশি হবে। কিন্তু আমাদের দেশের যেটা অবস্থা, যে আমাদের দেশের মানুষ কিন্তু অনেক মানুষ আছে এখনো দরিদ্র সীমার নিচে বসবাস করে, যারা ছেলে মেয়ে স্কুলে পাঠাতে পারে না, তাদের জীবনযাত্রার মানও উন্নত নয় এবং দেশের আমাদের দেশের অল্প জায়গায় অনেক বেশি পরিমাণ মানুষ বসবাস করে, যার কারণে আমরা কিন্তু অনেক উন্নত দেশের তুলনায় অনেক বেশি পিছিয়ে আছি। যার কারণে আমাদের দেশে আমরা কিন্তু বলতে পারি না যে আমাদের দেশের মানব উন্নয়ন সূচকটা খুব ভালো অবস্থায় আছে। শিক্ষার্থীরা, 2015 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 139তম, যা 2012 সালে ছিল 143তম। সরকার শিক্ষার সকল স্তরে সমান সুযোগ সৃষ্টি, শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে দক্ষ ও যোগ্য মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। আর এই কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 60% মহিলা শিক্ষক নিয়োগের দাবি প্রবর্তনের ফলে মহিলা শিক্ষকেরা আর 1991 সালে 21% থেকে বর্তমানে 64.9% উন্নতি হয়েছে। অর্থাৎ সরকার মানব উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। আর এই কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষক নিয়োগের জন্য ব্যবস্থা করেছে। বর্তমানে এই হার 64.9% উন্নতি হয়েছে। এছাড়া সরকার স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ায় পদোদন হার এবং মৃত্যু হার অনেক কমেছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো
যে আমাদের আশেপাশে কিন্তু মৃত্যুর হার অনেক কমে গেছে, আর চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে আস্তে আস্তে কিন্তু মৃত্যুর হার এমনিতেও কমে যাচ্ছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, নবজাত শিশু এবং মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে, এবং অপুষ্টির হারও কিন্তু আস্তে আস্তে কমছে। তাছাড়া বাংলাদেশের খানাভিত্তিক আয় এবং ব্যয় জরিপ অনুসারে 2000 সাল থেকে 2005 সালের মধ্যে আয় ভিত্তিক দারিদ্র্যের হার ছিল 48.9% থেকে, যেটা এখন নেমে 40% নেমে এসেছে। অপরদিকে 2005 সাল থেকে 2010 সালের মধ্যে আয় ভিত্তিক দরিদ্রের হার 40% থেকে 31% নেমে আসে। অর্থাৎ দারিদ্র্যের যে দুষ্ট চক্র আস্তে আস্তে কিন্তু এটা কমে যাচ্ছে। অর্থাৎ এই সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার কারণে এই হারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এছাড়া গ্রামীণ অর্থনীতিতে গতি আনার লক্ষ্যে হতদরিদ্র, বিশেষ করে বয়স্ক, দুস্থ নারী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম সহ অনেককেই কিন্তু সরকার বিভিন্ন ধরনের ভাতা এবং বিনামূল্যে খাদ্য প্রদানের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। এছাড়া একটি বাড়ি একটি খামার এবং বিভিন্ন আশ্রয়ন প্রকল্প এবং গৃহায়ন প্রকল্পের মাধ্যমেও কিন্তু সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। তাহলে শিক্ষার্থীরা, এই যে মানব উন্নয়ন সূচক বাংলাদেশে, এটা কিন্তু আগে মানব উন্নয়ন সূচক যা ছিল, এখন কিন্তু আস্তে আস্তে মানব উন্নয়ন সূচক হারটা আস্তে আস্তে বাড়ছে, এবং বাংলাদেশের সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার কারণে এই হার দ্রুত বাড়ছে। অর্থাৎ দারিদ্রতার হারও কমছে, সেই সাথে শিক্ষার হার বাড়ছে, মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা অন্যান্য দেশের সাথে আমাদের এই মানব উন্নয়ন সূচকের একটু তুলনা দেখো, যে সূচক সঞ্চয়ের হার। দেখো, বাংলাদেশে 2000 সালে হচ্ছে 16.2%, ভারতে হচ্ছে 14.6%, পাকিস্তানে 9.5%, শ্রীলঙ্কা হচ্ছে 18.3%, মালয়েশিয়ার 20.9%, ইন্দোনেশিয়া হচ্ছে 12.1%। আবার 2000 সাল থেকে 2005 সালে লক্ষ্য করো, 2005 সালে বাংলাদেশে হচ্ছে 20.1%, ভারতে 21.5%, পাকিস্তানে 12.4%, শ্রীলঙ্কা হচ্ছে 20.7%, মালয়েশিয়া 15.8%, এবং ইন্দোনেশিয়া হচ্ছে 0.3%। অর্থাৎ এই যে বিষয়টি দেখো, বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে এটা বাড়ছে, এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আস্তে আস্তে কিন্তু এই হারটা বাড়ছে। পাশাপাশি কিন্তু মালয়েশিয়ায় দেখো 2000 সালের তুলনায় 2005 সালে কিন্তু এই সঞ্চয়ের হার, জাতীয় আয়টা কমে গেছে। আবার 2008 সালে লক্ষ্য করো, বাংলাদেশে বেড়ে এটা হয়েছে 23%, 23.7%, ভারতে বেড়ে হচ্ছে 24.2%, পাকিস্তানে হয়েছে 16.1%, এবং শ্রীলঙ্কায় 10.4%। অর্থাৎ শ্রীলঙ্কায় কিন্তু এই সঞ্চয়ের হারটা কমে গেছে। মালয়েশিয়া একই রকম আছে, এবং ইন্দোনেশিয়াও কিন্তু এই হারটা কমে গেছে। আবার দেখো, স্কুলে ভর্তির হার 2000 সালে বাংলাদেশে হচ্ছে 54%, ভারতে 52.2%, পাকিস্তানে 42.7%, শ্রীলঙ্কায় কিন্তু 90.7%। অর্থাৎ শ্রীলঙ্কা কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের তুলনায় অনেক বেশি, এবং মালয়েশিয়ায় 88.7%, এবং ইন্দোনেশিয়ায় 81.5%। আবার 2005 সালে বাংলাদেশে এটা কমে গেছে, 52.1 হয়েছে, কিন্তু ভারতে বেড়ে 60.7 হয়েছে, এবং পাকিস্তানে এটা বেড়ে 49.9% হয়েছে, এবং শ্রীলঙ্কায় দেখো 90%ই রয়ে গেছে। অর্থাৎ শ্রীলঙ্কার মানুষ কিন্তু প্রায় সকলেই শিক্ষিত ধরা যেতে পারে, কারণ এটা 90%-এর উপরে তাদের শিক্ষার বিষয়টা। দেখো, মালয়েশিয়া 51.2% এবং ইন্দোনেশিয়া 92.2%। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া কিন্তু এই হারটা বাড়ছে। আবার 2009 সালে বাংলাদেশে 52% নিয়ে আসে। অর্থাৎ বাংলাদেশের শিক্ষার হারটা কিন্তু 2000 সালের তুলনায় 2009 সালে এসেও 9 বছরেও কিন্তু খুব একটা বৃদ্ধি পায় নাই। তেমনি ভারতে কিন্তু 52% থেকে 61%-এ রূপান্তরিত হয়েছে, পাকিস্তানেও বেড়ে গেছে 54%, শ্রীলঙ্কায় 90%, অর্থাৎ তাদের কমে নাই, এবং মালয়েশিয়ায় 92.6%, এবং ইন্দোনেশিয়ায় কিন্তু 92%। আবার বেকারত্বের হারটা লক্ষ্য করো, বাংলাদেশে 2000 সালে 3.3 বেকারত্বের হার, ভারতে 4.3, পাকিস্তান হারটা দেওয়া নেই, আর শ্রীলঙ্কায় 7.7%, মালয়েশিয়া 3%, ইন্দোনেশিয়া 11.2%। আবার 2005 সালে এই বেকারত্বের হার ৬৬ তুলনায় দেখো বেড়ে গেছে 4.3, পাকিস্তানে 5.1, শ্রীলঙ্কায় 7.7, এবং মালয়েশিয়া 3.5। অর্থাৎ বেকারত্বের হারও কিন্তু ৬৬ হার কিন্তু এগুলা কমছে বাড়ছে। অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের কিন্তু কখনো বাড়ছে ও কখনো কমছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সাথে তুলনা করলে আমরা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনা করতে পারি যে আমাদের অবস্থা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের অবস্থাটা বিভিন্ন পরিস্থিতির কারণে, সরকারি বিভিন্ন উদ্যোগের কারণে, বেসরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কাজ করছে, এই সমস্ত কারণে কিন্তু বাংলাদেশে সঞ্চয়ের হার, স্কুলে ভর্তির হার, বেকারত্বের হার
বেকারত্বের হার আস্তে আস্তে কমে যাবে, কিন্তু সঞ্চয় এবং স্কুলে ভর্তির হার আস্তে আস্তে হয়তো বৃদ্ধি পাবে। এছাড়া শিক্ষার্থীরা এই যে বিষয়গুলো দেখো, মানব উন্নয়ন সূচকে 2010 সালে বাংলাদেশ 129তম স্থান অধিকার করে, ভারত 119তম স্থান, মালয়েশিয়া 57তম স্থানে আছে। অর্থাৎ মালয়েশিয়া কিন্তু অনেক ভালো অবস্থায় আছে বাংলাদেশ এবং ভারতের তুলনায়। এছাড়া ভিয়েতনামে দ্রুত মানব উন্নয়ন ঘটিয়ে 113তম স্থানে উঠে এসেছে। অর্থাৎ ভিয়েতনাম কিন্তু মানব উন্নয়ন অর্থাৎ মানুষকে শিক্ষিত এবং প্রশিক্ষণের মাধ্যমে উন্নত করছে, এবং যার কারণে তারা এই মানব উন্নয়ন সূচকে তাদের হার 113তম স্থানে চলে এসেছে। পৃথিবীর বিভিন্ন দেশে মানব উন্নয়নের সূচকে যে দেশ যত বেশি উন্নতি লাভ করবে সেই দেশের তালিকায় উপরে উঠে আসবে। আমরা আশা করছি যে বাংলাদেশের অবস্থা হয়তো আরো ভালো হবে, বাংলাদেশের মানুষ আরো বেশি শিক্ষিত হবে এবং তারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করবে এবং তারা আরো বেশি কাজ করবে। 2014 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান যেখানে 142তম, সেখানে পাকিস্তানের অবস্থান কিন্তু আরো বেশি খারাপ। দেখো 147তম, এবং নেপালের অবস্থান 144তম। তো বাংলাদেশে প্রত্যাশিত আয় স্কেল 71.6, পাকিস্তানে হচ্ছে 66.6। অর্থাৎ বাংলাদেশে কিন্তু চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে এবং এই আয়ুষ কালটা কিন্তু বেড়ে পাকিস্তানের তুলনায়, পাকিস্তানে যেখানে 66.6 সেখানে বাংলাদেশে 71.6, এবং নেপালে কিন্তু 69, অর্থাৎ বাংলাদেশে কিন্তু এই অবস্থাটা অনেক ভালো হয়েছে। তো শিক্ষার্থীরা মানব উন্নয়ন সূচকের যে সমস্ত বিষয় আমরা পরস্পর বিভিন্ন দেশের সাথে আমরা তুলনা করি, সাধারণত দেখা যায় কৃষি, শিক্ষা, চিকিৎসা এই সমস্ত বিষয়গুলো সাধারণত এক দেশের সাথে আরেক দেশের তুলনা করা হয়। তবে এই যে মানব উন্নয়ন সূচকগুলো হারটা খুব দ্রুত বৃদ্ধি পাবে যখন মানুষ শিক্ষিত হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা আরো দক্ষতা অর্জন করবে এবং তারা বেশি বেশি কাজ করবে। এছাড়াও কিন্তু বাংলাদেশের সাথে অন্যান্য দেশের আরো কিছু বিষয়ে বৈষম্য আছে, শিক্ষার্থীরা লক্ষ্য করো। শিক্ষা প্রাপ্তিতে বাংলাদেশের অসমতার হার হচ্ছে 8.6%। অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত মানুষ শিক্ষিত তারাও কিন্তু আরো বিশাল একটা অংশ আমরা বলছিলাম যে তারা কাজ করছে না বা তারা শিক্ষিতও না, বিভিন্ন কারণে তারা শিক্ষা গ্রহণ করতে পারছে না। তো বাংলাদেশে অসমতার হার হচ্ছে 38.6%, পাকিস্তানে হচ্ছে 44.4%, নেপালে হচ্ছে 41.4%। লিঙ্গীয় বৈষম্যের হিসেবে দেখা যায় বাংলাদেশের অবস্থান 155তম দেশের মধ্যে 111তম। অর্থাৎ লিঙ্গীয় বৈষম্যের কারণে, অর্থাৎ উন্নত দেশগুলোতে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও কিন্তু অনেক বেশি কাজ করছে, কিন্তু সেই তুলনায় আমাদের উন্নয়নশীল দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশে কিন্তু পুরুষদের মতো করে মহিলারা এত বেশি কাজ করছেন, মহিলারা কিন্তু কাজের দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছে। তো এক্ষেত্রে পাকিস্তানের অবস্থান 121তম এবং নেপালের অবস্থান 108তম। বাংলাদেশের অতি দরিদ্র হার যেখানে মোট জনসংখ্যার 21%, পাকিস্তানে এই হার কিন্তু 26%। অর্থাৎ পাকিস্তানে বাংলাদেশের থেকেও অবস্থা আরো বেশি খারাপ, এবং নেপালে কিন্তু 18.6%। অর্থাৎ অনেক ক্ষেত্রেই নেপাল বাংলাদেশের তুলনায় এগিয়ে আছে। তবে আশা করা যাচ্ছে যে উন্নয়নশীল দেশে মতো বাংলাদেশে উন্নয়নশীল পিছিয়ে যেখানে কর্মসংস্থানের হার 60.7%, সেখানে কিন্তু বাংলাদেশে কর্মসংস্থানের হার 66.8%। শিক্ষার্থীরা এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। অর্থাৎ বাংলাদেশে কর্মসংস্থানের হার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সামাজিক অসমতার হার পাকিস্তানে 28.6%, নেপালে 25.9%, বাংলাদেশে কিন্তু তা 29%। অর্থাৎ সামাজিক অসমতা কিন্তু বাংলাদেশে বেশি রয়েছে। আবার আয় ভিত্তিক বৈষম্যের হার পাকিস্তান, নেপালে হচ্ছে 11.6, 15.1%, কিন্তু বাংলাদেশে তা 28.3%। অর্থাৎ এই যে অসমতাটা কিন্তু বাংলাদেশে পরিষ্কার। অর্থাৎ কিছু কিছু বিষয়ে বাংলাদেশ এগিয়ে আছে এবং কিছু কিছু বিষয়ের তুলনায় কিন্তু অন্যান্য দেশগুলো আরো বেশি এগিয়ে আছে। তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ মানব উন্নয়ন সূচকের তুলনার বিষয়গুলো করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এই বিষয়গুলো তোমরা এখানে যেহেতু সংখ্যা ভিত্তিক বিভিন্ন তথ্য দেওয়া আছে, এই বিষয়গুলোকে আরো বেশি করে করতে হবে। তো শিক্ষার্থীরা আমরা পাঠের শেষ পর্যায়ে চলে আসছি। তো এই পাঠের শেষ পর্যায়ে আসার আগে শিক্ষার্থীরা তোমাদের যে বিষয়টা আছে তোমাদের পাঠের এই অধ্যায়ের সর্বশেষে রেমিটেন্স, তোমরা কি জানো রেমিটেন্সটা কি? এই বিষয়টা আমরা যদিও আজকের পাঠের শেষে আমরা এই বিষয়টা নিয়ে অন্তর্ভুক্ত করে নেই, তারপর আমি একটু বলছি। রেমিটেন্স হচ্ছে প্রবাসী যারা কর্মরত রয়েছে তাদের যে আয় তারা বিদেশে দেশে পাঠায় সেটাকে বলা হয় রেমিটেন্স। দেখো, প্রবাসী কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলা হয়। বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী, পেশাজীবীরা তাদের অর্জিত আয়ের একটা অংশ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠায়।
আর এই অর্থ কেবল পরিবারের প্রয়োজনই মেটায় না, এটা জীবনযাত্রার মান বাড়াচ্ছে এবং মানুষের ভোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আয় ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা পারিবারিক চাহিদা মিটিয়ে কিন্তু দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটা বিশাল অংশই কিন্তু এই রেমিট্যান্সের মাধ্যমে বিদেশ থেকে আসে। তো শিক্ষার্থীরা তোমরা জানো যে আমাদের অনেক ফ্যামিলিতে অনেক মেম্বার আছে যারা বিদেশে থাকে, তারা বিদেশে অর্থ উপার্জন করে তারা দেশে পাঠায়, আর এই আয়টা কিন্তু এতে এই যে তারা বিদেশ থেকে অর্থ উপার্জন করে দেশে পাঠায়, এতে যেমন পারিবারিক চাহিদা মিটে, পরিবারের সচ্ছলতা বৃদ্ধি পায়, পরিবারের ক্রয়ের ক্ষমতা বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, তেমনি কিন্তু সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়, এবং এই সমস্ত আয় কিন্তু পারিবারিক চাহিদা মিটিয়ে দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা আমরা পাঠের শেষ পর্যায়ে চলে আসছি। তো চলো আজকে আমরা কিছু প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো দেখে তোমরা আশা করি তোমরা বলতে পারবে। দেখো, মানব সম্পদ কি? এরপরের প্রশ্ন হচ্ছে মানব সম্পদ উন্নয়ন কি? মানব সম্পদের উন্নয়নে কি কি ব্যবস্থা নেওয়া যায়? দারিদ্র্যের দুষ্ট চক্র কি? দারিদ্র্যের দুষ্ট চক্রে কিভাবে উন্নয়ন বাধাগ্রস্ত হয়? বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের সাথে ভারতের মানব সম্পদ উন্নয়নের কি কি পার্থক্য রয়েছে? শিক্ষার্থীরা এই বিষয়গুলো একটু ভালো করে, এগুলো ছোট ছোট প্রশ্ন, এগুলো তোমরা খাতায় লিখবে উত্তরগুলো এবং পরে আমাদেরকে দেখাবে। এবার চলো আমরা বাড়ির কাজে। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে করো, তার একটি তালিকা তৈরি করো। শিক্ষার্থীরা দেখো, আমাদের দেশের যে মানব সম্পদ তাদেরকে আরো বেশি কিভাবে উন্নয়ন করা যায় সেই ব্যবস্থাটা সে তার একটি তালিকা প্রণয়ন করবে এবং বাড়ির কাজটা করে তোমরা আমাদেরকে দেখাবে। তো শিক্ষার্থীরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি তোমরা এই ক্লাসটি দেখবে এবং বিষয়টি ভালো করে অনুধাবন করবে এবং তোমরা উপকৃত হবে। তো আজকে ক্লাস শেষে তোমাদের সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।